হ্যালো গাইজ, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ক্লাস 9-এর যে সাজেশন দেবো বা রোড ম্যাপ আমি সেটা দিয়ে দিয়েছিলাম। কিছু কিছু চ্যাপ্টারের আমার যেমন হয়ে গেছিলো, আমার কমপ্লিট হয়ে গেছিলো, প্রায় সব চ্যাপ্টারই আমার কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে। আর আমার বাকি ছিল যে 4 নম্বর চ্যাপ্টারটা, কারণ 4 নম্বর চ্যাপ্টারটা অনেকগুলো পার্টে আছে। 4 নম্বর চ্যাপ্টারটা যেটা আছে পদার্থের পরমাণুর গঠন এবং পদার্থের ভৌত রাসায়নিক ধর্মাবলী, এই চ্যাপ্টারটা আজকে আমি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বা সাজেশন রেডি করছি, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো পড়লেই মানে এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি এই কটা চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শর্ট কোয়েশ্চেনের উপর সবাই কিন্তু জোর দিতে হবে এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এবার ব্রডগুলো কী কী আসতে পারে আমি পার্ট বাই পার্ট বলে দিচ্ছি। আগে দেখি পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা আছে, পরমাণুর গঠন চ্যাপ্টারে আমি লিখে দিয়েছি পরমাণুর গঠন চ্যাপ্টারে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আছে সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আগে বলে রাখি কী কী শর্ট কোয়েশ্চেন কী কী গুরুত্বপূর্ণ আসতে পারে এখান থেকে লাইন বাই লাইন তুলে, ঠিক আছে। যেমন ওই ক্যাথোড রশ্মির উৎপাদন, যেটা ইলেকট্রনের আবিষ্কার, ওখানে ক্যাথোড রশ্মি থেকে নির্গত হয় বলে এই রশ্মির নাম দেওয়া ক্যাথোড রশ্মি। তার আগে যে সবুজ বর্ণের যে আলোক প্রভা এটা নির্গত হয়, এটা কিন্তু আসতে পারে শর্ট কোয়েশ্চেনে। ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য একটা বা দুটো পড়ে রেখে যেও। ক্যাথোড রশ্মি কে আবিষ্কার করেছে, ক্যাথোড, অ্যানোড বা এরকম পরীক্ষার মাধ্যমে যেগুলো কে কে আবিষ্কার করেছিল এগুলো একটু দেখে রাখো, বিজ্ঞানীর নাম। সমস্ত আরেকটা পরের পেজে ওইটাই দেখতে পাবো, সমস্ত মৌলের পরমাণুর অপরিহার্য উপাদান হলো ইলেকট্রন। এইটা একটুখানি ব্যাখ্যাটা আমাদের একটু পড়ে রাখতে হবে। থমসনের পরমাণুর মডেল, যে পরমাণুর মডেলগুলো যে তৈরি করেছে যে সমস্ত বিজ্ঞানী, আর নাম মনে রাখতে হবে। যেমন এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থমসনের পরমাণুর মডেল, অ্যানোড রশ্মি তারপর প্রোটনের আবিষ্কারের যেই ব্যাখ্যাটা সেটা আমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন কথা। ইলেকট্রনিক যে প্রধান কণা এখানকার বাইরে যে এটা পড়ে রাখতে হবে। বেকারেলের তেজস্ক্রিয়তা আবিষ্কার, এটা হেনরি বেকারেল যে 1896 সালে আবিষ্কার করেছে, এটা মনে রাখতে হবে। তেজস্ক্রিয় পদার্থ কী, যেমন তেজস্ক্রিয়তা, এইগুলো তেজস্ক্রিয় পদার্থ, তারপর বেকারেল রশ্মি, এইগুলো একটু লাইন বাই লাইন একটুখানি পড়ে রাখতে হবে ভেতরে জিনিসগুলো, ঠিক আছে। আর তেমন কিছু পড়তে হবে না। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো করে রিডিং মনে রাখতে হবে যে তারপরে আলফা কণার বিচ্ছুরণ। তারপরে আলফা কণার বিচ্ছুরণ এখান থেকে একটা কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি। এই কোয়েশ্চেনটা 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা 3 মার্কসের জন্য কিন্তু আসতে পারে, এই কোয়েশ্চেনটা 3 মার্কসের জন্য কিন্তু আসতে পারে। আমি লাস্টে সব কিছু বলে দিচ্ছি। এবার কথাটা হচ্ছে আমি বলে দিলাম যে তীব্র গতিবেগ সম্পন্ন আলফা কণার যেই বিচ্ছুরণ সেটা রাদারফোর্ডের মডেল থেকে আমাদের পড়ে রাখতে হবে। এই সিদ্ধান্তটা এখান থেকে যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের সিদ্ধান্ত, এইটা কিন্তু আমি 3 স্টার মেরে রাখলাম। এই কোশ্চেনটা কিন্তু ক্লাস 9-এর জন্য অ্যানুয়ালে খুব 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 ইম্পর্টেন্ট। যে কোনো একটা স্কুল থেকে এই কোশ্চেনটা কিন্তু দেবেই। এই কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেল এই সময় পড়ে রাখলাম। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, আরেকটা যে এই কোশ্চেনটা আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এটা 2 মার্কস অর 3 মার্কস, এই দুটো মার্কসের মধ্যে এটা কিন্তু আসতে পারে। এটা কিন্তু 2 স্টার মেরে রাখলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এটা একটু পড়ে রাখতে হবে। তারপরে যে বাইরে যেই মানে এমনি আরেকটা জিনিস, যদি কোনো স্কুল একটুখানি কনসেপচুয়াল প্রশ্ন করে এই কোশ্চেনটা কিন্তু 3 মার্কসে দিয়ে দিতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেলটি ব্যাখ্যা করো। এই একটা কোয়েশ্চেন দিতে পারে, এটা কিন্তু একবার ভালো করে পড়ে রাখতে হবে। এটা হচ্ছে কনসেপ্ট দিয়ে বোঝার জিনিস, ঠিক আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু ব্যাখ্যা করো। এখানে কি নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন মহল আছে এটা নিয়ে একটু ব্যাখ্যা করে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর যদি পারো একটা বা দুটো ত্রুটি দিয়ে দিতে হবে। একটা বা দুটো ত্রুটি দিয়ে দিলেই পুরো কিন্তু 3-তে 3 পাওয়া যায়। একটুখানি যদি পাশে আঁকা দিয়ে দেওয়া হয় এই কোশ্চেনটা নেই একটু ভালো করে, মানে রিপ্রেজেন্টেশনটা কী করে বাড়াবে। আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো পরে যে ফিজিক্সের খাতা কী করে সাজাতে হবে, বা ফিজিক্যাল সায়েন্সে বলি খাতাটা কী করে সাজাতে হবে। খাতা সাজালে কী করে ভালো ভালো যে পয়েন্ট টু বি নোটেড যেই কোশ্চেনগুলো আছে যেগুলো আঁকা একটু পাশে দিয়ে দিলাম, এই কী কী পদ্ধতি অবলম্বন করলে আমাদের ফুল মার্কস পাওয়া যায়, 3 আউট অফ 3 পাওয়া যায় একটা কোয়েশ্চেনে, বা 2 আউট অফ 2 পাওয়া যায়, যাতে একটা টিচারের মনে হয় যে এই কিছু জানে, ভিতরে পুরো ব্যাপারটা জানে, কেউ মুখস্থ করে আসেনি, কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু করে দেখিয়েছে। এটা কিন্তু বোঝা যাবে। আমি পরে একটা নেক্সট টাইম একটা ভিডিও নিয়ে আসবো এই টপিক ওয়াইজ। তারপরে কিন্তু জেনে রাখতে হবে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আধান ও ভর। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আধান, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য যে কোনো একটা আসবেই, এমসিকিউ বা এসিকিউতে আসবে যে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের আধানের পরিমাপ। 3টে আধান, নিউট্রন, প্রোটন বা নিউট্রনের, ইলেকট্রনের যে আধানটা আছে -1.602 × 10⁻19 এটা আসতে পারে, ঠিক আছে। ইলেকট্রনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। তারপরে পারমাণবিক সংখ্যা কাকে বলে, আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম কেন বলে, পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম কেন বলে, এই কোশ্চেনটা কিন্তু 3 স্টার, এই কোশ্চেনটা কিন্তু আসবেই।
আমি বলে রাখলাম এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে 3 স্টার, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, ভালো করে দেখে নেবে, বোর্ডে কিন্তু ভালো করে আমি লিখে দিয়েছি এগুলো। তারপরে হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা এটা কিন্তু ভালো করে, এই যে সংজ্ঞার মধ্যে কী কী আসতে পারে, সংজ্ঞার মধ্যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন আর ভর সংখ্যা। ভর সংখ্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, এটা কিন্তু আসতে পারে। ভর সংখ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা আসতে পারে। এগুলো উদাহরণ সহ ভালো করে সংজ্ঞা জেনে রাখা দরকার আমাদের। আর কিছু এখান থেকে আসবে না, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এবং কক্ষান্তরে ইলেকট্রনের স্থানান্তর একটা আছে, এটা কিন্তু ভালো একটু রিডিং মেরে রাখতে হবে, ঠিক আছে? এইটা ভালো করে রিডিং মেরে রাখতে হবে। আর নিউমেরিক্যাল এখানের মধ্যে আমি বলে দিচ্ছি, বা যদি কিছু মানে স্ট্রাকচারাল আসে তাহলে হচ্ছে ক্লোরিন আর আর্গন, লিথিয়াম, ক্লোরিন, আর্গন, লিথিয়াম, তারপর সোডিয়াম, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আর নিউমেরিক্যাল এখানের মধ্যে নিউমেরিক্যাল যেগুলো আছে আমি লিখে দিচ্ছি, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয়ের অঙ্ক। একটা অঙ্ক কিন্তু আসবেই এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই, এখান থেকে একটা অঙ্ক আসবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, এখান থেকে একটা অঙ্ক আসবে। এই যে এটা বানিয়ে দিয়েছি আমি, এখান থেকেই একটা না একটা কিছু কমন আসবে এই চ্যাপ্টারে। এইগুলো পড়লেই সব হবে, এইগুলো পড়লে। আর শর্ট কোশ্চেনের উপর বেশি জোর দিতে হবে। আর এই কোশ্চেনটা যেমন আসবেই, এই কোশ্চেনটা, এই যে ভর সংখ্যা, এইগুলো, ঠিক আছে, আমি লিখে দিয়েছি। আর পরমাণু মডেলের এই যে ত্রুটি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখা দরকার আমাদের। সো সেকেন্ড যে টপিকটা নিয়ে আলোচনা করবো, সেকেন্ড টপিকটা হচ্ছে মূলের ধারণা, ঠিক আছে? চ্যাপ্টার 4 মূলের ধারণা থেকে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পুরোপুরি কিন্তু নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট। চ্যাপ্টার বাবা বলে রাখছি, চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট। বা সংজ্ঞা কিছুটা হলেও পড়ে রাখতে হবে, সংজ্ঞা আর সূত্রটা কিছু মনে রাখতে হবে নিউমেরিক্যালের জন্য। আমি এখানে লিখে দিয়েছি, দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যালস। এইখান থেকে একটা নিউমেরিক্যাল আসবেই, মানে একটা নিউমেরিক্যাল এখান থেকে আসবে। এখান থেকে যে এই তিনটে হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ, সব থেকে আসার মতো এবং সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে নিউমেরিক্যাল আমি এখানে দিয়ে দিলাম। এই যে তিনটে নিউমেরিক্যাল, এখানে তিনটে নিউমেরিক্যাল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটে নিউমেরিক্যাল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটে নিউমেরিক্যাল কিন্তু করে যেতেই হবে পরীক্ষায়, ঠিক আছে? এই তিনটে নিউমেরিক্যাল বা এই রকম নিউমেরিক্যাল, এই তিনটে নিউমেরিক্যালের উপরেই বেস করে অন্য কিছু এলিমেন্ট দিয়ে যদি দেয়, সেটাও কিন্তু মনে রাখতে হবে আমাদের। এই তিনটে নিউমেরিক্যাল কিন্তু খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। এবং সংজ্ঞা আমাদের আর কিছু করে রাখতে হবে, মূল সংখ্যার সংজ্ঞা, ঠিক আছে? আর পারমাণবিক সংখ্যাটা আমাদের একটু দুটো মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট আছে এখান থেকে, এইগুলোই মোস্টলি ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ। এই তিনটে পড়লেই আমি মনে করি হয়ে যাবে, এই তিনটেই সব থেকে ইম্পর্টেন্ট কিছু থাকতে পারে। আর এক্সারসাইজ ওয়াইজ কিছু করতে হবে, এক্সারসাইজ ওয়াইজ যে এটা কিছু উদাহরণ থেকে অঙ্কটা দিলাম আমি, এক্সারসাইজেরও কিছু অঙ্ক ছায়া বইয়ের দেখি, এক্সারসাইজেরও কিছু অঙ্ক আছে, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। এই চ্যাপ্টারটা কিন্তু মেনলি নিউমেরিক্যাল আর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেনলি নিউমেরিক্যাল অ্যান্ড এমসিকিউ, মেনলি নিউমেরিক্যাল অ্যান্ড এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বলে দিলাম। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের টপিক নাম্বার 3, দ্রবণের মধ্যে যে ইম্পর্টেন্ট, দ্রবণ থেকে মেনলি কিন্তু এই চ্যাপ্টারটা এসএকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এসএকিউ বা 2 মার্কস এমসিকিউ, এসএকিউ, এলএকিউ, তিনটে এখান থেকে আসতে পারে। এলএকিউ এর মধ্যে যদি আসে তাহলে নিউমেরিক্যাল ছাড়া কিচ্ছু দেবে না এখান থেকে। এলএকিউ এর মধ্যে যদি আসে তাহলে নিউমেরিক্যাল ছাড়া, এই তিনটে নিউমেরিক্যাল ছাড়া, দেখো আমি লিখে দিয়েছি নিউমেরিক্যাল এখানে, ছায়া বইয়ের এক্সারসাইজের 1, 2 আর 3, এলএকিউ টাইপের 1, 2 আর 3, এই তিনটে নিউমেরিক্যাল আমাদের করলেই হয়ে যাবে। কিন্তু এই তিনটে নিউমেরিক্যাল, 1, 2 আর 3, এই তিনটে নিউমেরিক্যাল করলেই আমাদের হয়ে যাবে। তারপর এখান থেকে 2 মার্কস আর এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পড়তে হবে সেগুলো পড়ে রাখছি। কলোয়েডীয় দশা এবং প্রতিটি দশার দ্রবণের বিস্তারের মাধ্যম কথা থেকে কটা অবধি, ঠিক আছে? কত থেকে কত অবধি, এগুলো বিস্তারের মাধ্যমটা কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে, বৈশিষ্ট্য পড়ে রাখতে হবে। আবার প্রকৃত কলোয়েডীয় প্রলম্বনের তুলনা, এইখান থেকে এই যে পার্থক্যটা, এখান থেকে কিন্তু এমসিকিউ আর এসএকিউ আসতে পারে, বা যে কোনো দুটোর মধ্যে, হয় প্রকৃত কলোয়েডীয় নাহলে কলোয়েডীয় প্রলম্বন, ঠিক আছে? এর মধ্যে পার্থক্য দিতে পারে, এখান থেকে কিন্তু এটার পার্থক্য আসবেই, ঠিক আছে? বলে রাখছি, পার্থক্য আসবে, এখান থেকে কিন্তু একটা পার্থক্য আসবে, ঠিক আছে? সো তারপর আমি কি বলছিলাম, এখান থেকে এই যে পার্থক্যটা বলছি এমসিকিউ এসিকিউর জন্য এই পার্থক্যটা আসবে, ঠিক আছে?
ঠিক আছে, আমি বলে রাখছিলাম যে এমসিকিউ আর এসিকিউ এর জন্য তারপরে এই পার্থক্যটা যে প্রকৃত পোলারিটি ও প্রলোভনের তুলনা, এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে কি মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলে, এটা কিন্তু আসবে। তারপরে ইমালসান কিন্তু এটা পড়ে রাখতে হবে আমাদের, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার প্রসেস এবং শনাক্তকরণের উপায়, এই দুটো কোয়েশ্চেন আমাদের পড়ে রাখতে হবে ভালো করে। কিলাস বা কেলাসনের ধারণা আমাদের নিয়ে রাখতে হবে, দ্রবণের ক্ষতিকারক প্রভাব আমাদের জেনে রাখতে হবে। এই কটা জিনিস আমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। বারবার বলছি এই কোর্সের জিনিসগুলো যেগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি সেগুলো কিন্তু একদম মিস করলে হবে না। বাকি আরও অন্য কিছু পড়ো, কিন্তু এইগুলো কিন্তু ভালো করে একটু জোর দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এটাই হলো এই চ্যাপ্টারের মানে এই চ্যাপ্টারের এই টপিকটা সাজেশন। তো চলো এবার দেখা যাক যে আমরা যে পড়েছিলাম যে চ্যাপ্টার 4-এর টপিক নাম্বার 4টা এবার আমাদের দেখা যাক, ঠিক আছে? চ্যাপ্টার 4-এর অ্যাসিড, চ্যাপ্টার 4 টপিক নাম্বার 4-এর এই হেডলাইনটা যে চ্যাপ্টারটার নাম সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার লবণ। এই চ্যাপ্টার থেকে অনেক কিছু আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। এই চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ এবং এসএকিউ এবং বড় কোয়েশ্চেনও এই চ্যাপ্টার থেকে কিন্তু আসতে পারে। যে কোয়েশ্চেনগুলো আমি লিখেছি আগে ফার্স্টে সেই কোয়েশ্চেনগুলোকে আমি নিয়ে আলোচনা করে দেবো। তার আগে একটুখানি বলে রাখি যে এই চ্যাপ্টারের যে রিডিং মারার মতো জায়গাগুলো কী আছে বা ভালো করে সব কিছুই পড়তে হবে। যে প্রথম থেকে বলে রাখি যে অ্যাসিডটা পড়তে হবে, অ্যাসিড কী উদাহরণ একটু হালকা পাতলা পড়ে রাখতে হবে। ক্ষার কী, ক্ষারক কী, এই কোয়েশ্চেনটা কিন্তু আসবে। আমি কিন্তু বারবার বলে রাখছি পরীক্ষায় এই কোয়েশ্চেনটা যে কোনো স্কুলে বলো বা প্রতিটি স্কুলেই বলো অ্যানুয়ালে কিন্তু এই কোয়েশ্চেনটা দেবেই যে সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। এটা আমি একদম মানে যতগুলো স্টার মারা তোমরা মেরে দাও, যতগুলো স্টার 10 স্টার মারলেও 10 স্টার মেরে দাও, এই কোয়েশ্চেনটা কিন্তু আসবেই পরীক্ষায়। বারবার বলে রাখছি এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষা খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? তারপরে কি নির্দেশক কি উইথ এক্সাম্পল আমাদের পড়তে হবে। নির্দেশক কি কাকে বলে, এক্সাম্পলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে মিথাইল ফেনোলফথেলিন আর লিটমাস, ঠিক আছে? ফেনোলফথেলিন আর লিটমাস এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের পড়তে হবে হচ্ছে NaOH, H2SO4, HCl আর HNO3 এর ব্যবহার, ঠিক আছে? এর মধ্যে যে কোনো দুটো বা একটা আসবেই পরীক্ষা, ঠিক আছে? আমি সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলোকে বলছি সেগুলো হচ্ছে HCl, H2SO4 আর NaOH। HNO3 দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, কিন্তু NaOH, H2SO4 বা HCl এই তিনটে কিন্তু মাস্ট পড়তে হবে। এই করা সবই পড়তে হবে, বাট এইগুলোকে বেশি জোর দিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে NaOH, H2SO4 আর HCl। তারপর কি আমরা সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ, এই একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু পুস্টার মেনে রাখলাম, এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। তারপরে কোয়েশ্চেন আমরা কি দেখছি, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে বলা হয় পরীক্ষা, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখান থেকে 2 মার্কসের যেই এলিমেন্টের যেই সমীকরণ যেটা আসতে পারে এটা আমি 4 স্টার মেনে রাখলাম। এটা কিন্তু পরীক্ষার খুবই 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 গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপরে কি অ্যাসিড ও ক্ষারের ব্যবহারের সতর্কতা, এটা কিন্তু আসতে পারে। অ্যাসিড ও ক্ষার ব্যবহার সতর্কতা, এগুলো মানে কি বলতো পাঁচই কোয়েশ্চেন কনসেপচুয়াল, এইটা পরীক্ষায় দিতে পারে বা নাও দিতে পারে, এটা আমি তাও পড়ে রাখা দরকার। আমি মনে করলাম অ্যাসিড বার্ন কি, এই কোয়েশ্চেনটা কিন্তু আসবেই। অ্যাসিড বার্ন 2 মার্কসের, এটা কোয়েশ্চেনটা আসবে। অ্যাসিড বার্ন বা অ্যালকালি বার্ন, অ্যালকালি বার্ন, এই দুটোর মধ্যে একটা আসবে। তারপরে কি দন্তক্ষয় পিএইচ এর প্রভাব, দন্তক্ষয় পিএইচ এর প্রভাব, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই পিএইচ এর মাত্রাগুলো কিন্তু আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। হ্যাঁ, কোনটা থেকে কোনটা পিএইচ এর ভ্যালু, এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। পিএইচ এর যে ভ্যালুগুলো, গুণগত মান কি, যেমন এটা দেখতে পাচ্ছি দন্তক্ষয় পিএইচ এর প্রভাব এখান থেকে 5.5 ও তার নিচে চলে যায়, এই কোয়েশ্চেনগুলো আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। কৃষিক্ষেত্রে প্রভাবটাও পড়ে রাখা দরকার, বাট দন্তক্ষয় পিএইচ এর প্রভাব একটা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন আসতে পারে 3 মার্কসে, পিএইচ এর প্রভাব ব্যাখ্যা করো। তাহলে তোমার কী লিখতে হবে, দন্তক্ষয় পিএইচ এর প্রভাব লিখতে হবে, কৃষিক্ষেত্রে পিএইচ এর প্রভাব লিখতে হবে, আর মৎস্যক্ষেত্রে পিএইচ এর প্রভাব লিখতে হবে, ঠিক আছে? এই 3টে পয়েন্ট হবে, 3টে পয়েন্টের আন্ডারে তারপর আরও লেখাগুলো হবে, এগুলো হচ্ছে সাব পয়েন্ট, ঠিক আছে? এবার পয়েন্ট তুমি করলে, পয়েন্ট করে দন্তক্ষয় পিএইচ এর প্রভাব একটা পয়েন্ট হলো, ঠিক আছে? এটার আবার সাব পয়েন্ট কি, পিএইচ এর মান আর ব্যাখ্যা, এইগুলো সাব পয়েন্ট করলে দেখতে কি যত প্রেজেন্টেশনটা ভালো করবে না টিচারের কাছে, তত কি টিচারের মনে হবে যে তুমি জানো ভেতরে ব্যাপারটা। প্রেজেন্টেশন দিয়ে নাম্বার কিন্তু অনেকটা ক্যারি করবে। প্রেজেন্টেশন কিন্তু একটা মোস্ট ভ্যালুয়েবল জিনিস। প্রেজেন্টেশনের ওপর কিন্তু মার্কস অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, ঠিক আছে? এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। অম্লবৃষ্টি কি নিয়ন্ত্রণের উপায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বাবা বলে রাখছি, মোস্ট ইম্পর্টেন্ট।
অম্লক্ষয় পিএইচের প্রভাব, অম্লবৃষ্টি কি, অম্লবৃষ্টি নিয়ন্ত্রণের উপায়, এগুলো কিন্তু পয়েন্ট পয়েন্ট করে আমাদের লিখতে হবে। যা কিছু লিখবে সব পয়েন্ট করে। একটা ছোটো কোয়েশ্চেন 2 মার্কস পয়েন্ট করে লিখলে না লেখাটা যতটা কমে যাবে। বড় করে অনুচ্ছেদ ব্যাখ্যার মতো লিখছে বড় করে, একদম থরলি এক গতে লেখা। এই এক গতে লেখার থেকে পয়েন্ট পয়েন্ট লেখা করলে কি নাম্বারটা ভ্যারি করে। অ্যান্টাসিড কি, এটা আমাদের পড়ে রাখতে হবে। অ্যান্টাসিড কি, উভধর্মী অক্সাইডের উদাহরণ, বিভিন্ন লবণের এক্সাম্পল, তারপর কি স্টোন ক্যান্সার, এগুলো আমাদের ভালো করে একটু পড়ে রাখতে হবে 2 মার্কসের জন্য। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু পড়ার নেই। এক্সারসাইজের যদি কিছু পড়তে হয়, এক্সারসাইজের আমি বলে দিচ্ছি। এক্সারসাইজের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, যদি কেউ পড়ে রাখো সেটা অম্লরাজ কি, এই কোয়েশ্চেনটা, ও ভাই আমি লিখতেই ভুলে গেছিলাম। অম্লরাজ কি, এই কোয়েশ্চেনটা আসবে। অম্লরাজ বলা হয়, এই কোয়েশ্চেনটা আসবে গ্যারান্টি, এই কোয়েশ্চেনটা আসবে। অম্লরাজ কি এর ব্যবহার, এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। অম্লরাজ কি, এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং এর ব্যবহার, স্টার মেরে রাখলাম, এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কিছু বলয় পরীক্ষা, এই যে বলে দিচ্ছি বলয় পরীক্ষা, এই কোয়েশ্চেনটা আসবেই। অম্লবৃষ্টির কারণ ও ক্ষতিকারক প্রভাব, এটা নিয়ন্ত্রণের উপায়। অম্লবৃষ্টির কারণ ও ক্ষতিকারক প্রভাব, নিয়ন্ত্রণের উপায়, সব অম্লবৃষ্টি সম্বন্ধে সব কিছু ধারণা আমাদের নিয়ে রাখতে হবে। অম্লবৃষ্টি সম্বন্ধে সব কিছু ধারণা নিয়ে রাখতে হবে। তারপর কি বলেছি, স্টোন ক্যান্সার, এটা বলে দিয়েছি, এটা আসবে। চলো পরের টপিকে কেন যাক। তো এবার আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 4 টপিক নাম্বার 5 আর টপিক নাম্বার 6। এই দুটো চ্যাপ্টারই কিন্তু আমি আগে থেকে বলে রাখলাম এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টারই মোস্টলি এমসিকিউ এর জন্য, এই দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট। বাট বড় কোশ্চেন বা এসে কি একটুখানি পড়তে হবে আমাদের। এটা হচ্ছে যদি চ্যাপ্টার আমরা 5 থেকে দেখি, যেগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি সেগুলো ছাড়া বাকি কিছু পড়তে হবে না। মেনলি বই থেকে শর্ট কোশ্চেন পড়লেই হবে, এক্সারসাইজটা করলেই হবে, বা অন্য ধরো কোনো কিছু বই করলে এগুলো রায়ান মার্টিনের এক্সারসাইজ সলভ করলে এগুলো হয়ে যাবে। বা মেনলি এগুলো শর্ট কোয়েশ্চেন, বই যদি কেউ রিডিং করে টেক্সট বইয়ের ওপর কিছু হয় না, টেক্সট বই রিডিং করলে সব পারা যাবে। মিশ্রণ উপাদানের পৃথকীকরণ, যে স্কুলগুলো অনেক স্কুলগুলো বাইরে থেকে দেয় সেগুলো আরএম করলে আশা করি হয়ে যাবে। মিশ্রণ উপাদানের পৃথকীকরণ, বা পাতন কি উইথ ব্যবহার, পাতন কি, পাতনের ব্যবহার, আংশিক পাতন কি তার ব্যবহার। আর তার মধ্যে বড় কোশ্চেন আমি এখানে স্কিপ করতে বলেছি, এমসিকিউ বললেই হবে। ঠিক আছে, আর যদি আমি কিছু বলে দিই, এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আসে না, এই বড় কোশ্চেন এগুলো প্রজেক্টে দিয়ে দেয়। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে বেশিরভাগই মানে স্কুল প্রজেক্টে এই চ্যাপ্টারটাকে ঢুকিয়ে দেয় বলে বড় কোশ্চেন তেমন এখান থেকে আসে না। মোস্টলি এখান থেকে শর্ট কোশ্চেন আসে, বাট আমাদের পড়ে রাখতে হবে। দেখো ছায়া বইয়ের 117 নম্বর পেজে আর পুরোনো বই দেখবে একটা পেট্রোলিয়াম পরিশোধনের পর একটা ছক আছে, এগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে ছকগুলো। ওই যে একটা কোয়েশ্চেন আছে শর্ট কোয়েশ্চেন, ইথার এ, জল বি আর ক্লোরোফর্ম সি ঘনত্বের ক্রম, এইগুলো কিন্তু ভালো করে একটু পড়ে রাখতে হবে। বা পেট্রোলিয়ামের আংশিক পাতন কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এলপিজি উৎপন্ন করা হয়। আমি কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো মুখে বলতে যাচ্ছি, ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিছু জানা যাবে না, পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। তারপরে এখান থেকে 2 নম্বরের জন্য মেনলি এগুলো ইম্পর্টেন্ট। 3 নাম্বার এখান থেকে কিচ্ছু আসবে না। 3 নাম্বার আমি ওই জন্যই বলছি বড় কোয়েশ্চেন স্কিপ। 3 মার্কস আসবে না, আমি বড় করে কাটা দিয়ে দিলাম। 3 মার্কস এই চ্যাপ্টার থেকে আসবে না, এই চ্যাপ্টার থেকে 3 মার্কস আসবে না, 2 মার্কস আসবে এই চ্যাপ্টার থেকে। এই দুটো চ্যাপ্টার থেকে 3 মার্কসের কোনো প্রশ্নই ওঠে না, 3 মার্কস আসবে না, 3 মার্কস আসবে না এই দুটো চ্যাপ্টার থেকে। ঠিক আছে, বলে দিলাম। তো এইগুলো বললেই হবে। বেসিক্যালি টপিক নাম্বার 6 আমরা ঢুকে যাচ্ছি। জলের কি পড়তে হবে, আপেক্ষিক তাপ কাকে বলে, জলকে কেন সার্বজনীন ধ্রুবক বলে। এই কোশ্চেনটা কিন্তু 2 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলে রাখছি এই কোশ্চেনটা আসবে। জলকে কেন সার্বজনীন ধ্রুবক বলে, কোলিফর্ম কাউন্ট, এই একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 2 মার্কসের জন্য, এটা থেকে কিন্তু আসবেই। আর জল দূষণ, আর্সেনিক দূষণ আর ফ্লুইড দূষণের ব্যবহার, তার ক্ষতিকারক প্রভাব বা কি করে প্রতিকার করা যায়, কোন কোন অঞ্চলে বিস্তৃত, এইগুলো সম্বন্ধে কিন্তু, এই কটা সম্বন্ধে কিন্তু ধারণা রাখতে হবে, এই কটা সম্বন্ধে কিন্তু ধারণা রাখতে হবে। ওই জন্য আমি ভালো করে বলে দিলাম। এই চ্যাপ্টারগুলো রিডিং পড়লেই হয়ে যায়, এই টপিকগুলো, এই টপিকে এরকমই করা যায়। তো চলো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। যদি কোনো কিছু ডাউট হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেশি করে এটাকে শেয়ার করে দেবে, সবার কাছে এটা পৌঁছে যায়। এই আমার সাজেশন রোড ম্যাপ এটা সবার কাছে পৌঁছে যায়, এটা কিন্তু ভালো করে
সাবস্ক্রাইব পড়বে, আর ভিডিওটা কিন্তু আমরা সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে, পুরোটা কিন্তু স্কিপ করলে কিচ্ছু জানা যাবে না, পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে, স্কিপ করলে কিন্তু কিছু জানা যাবে না। ওই জন্য ভালো করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে প্রত্যেকটা 9 এর স্টুডেন্টের কাছে এটা শেয়ার করে দেবে। এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসলেই বুঝতে পারবে। আমার যদি পরীক্ষায় আসে আনওয়ালে আমার কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানাবে যে এই কোশ্চেনগুলোর মধ্যেই কি পরীক্ষায় এসছে, এটা কিন্তু আমি চাই, ঠিক আছে? চলো চলো, বাই।